আমাদের আজকের গল্প খগেন্দ্রনাথ মিত্রর লেখা ম্যামির জীবন্ত হাত। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অডিও সাসপেন্স স্টোরিতে। থেকে সেদিন তাহলে শুরু করা যাক। বিরাম পেলাম না। যখন বিশ্রাম পেলাম রাত তখন 12টা। যেখানে আমার আস্তানা ছিল সেই জায়গাটা 10 ক্রোশের মধ্যে কোনো লোকালয় নেই। গাছপালাও বড় একটা দেখা যায় না, কেবল সূক্ষ্ম প্রাসান ও তার এধারে ওধারে অতি প্রাচীন সমাধিগুলি যেন নীরবে পড়ে আছে। এই সব কারণে জায়গাটা স্বভাবত নির্জন আর নিষিদ্ধ। দ্বিপ্রহরে ও সন্ধ্যার পর থেকে তার নীরবতা যেন শুক্রবার পাষাণের মতো বুকের ওপর চেপে বসে। রাত যত বাড়ে মনে হয় এখানে মাটির নিচে যারা ঘুমিয়ে আছে তারা জেগে রাত্রির মতো অতি চুপি চুপি পা ফেলে এবং বাতাসের মতো লঘু ও স্বচ্ছ দেহে এদিকে ওদিকে চলাফেরা করছে। আমার কাজ ছিল সমাধির নিচের সূক্ষ্ম ও প্রাণহীন মৃতদেহগুলি নিয়ে। এক এক রাতে মনে হতো কে যেন আমার পিঠের ওপর দিয়ে, বুকে বা সামনে দাঁড়িয়ে খুব কৌতূহলের সঙ্গে আমার রচনাটা পাঠ করছে। কখনো কখনো সচকিত হয়ে মাথা তুলে এদিকে ওদিকে তাকিয়েছি, কিন্তু কিছুই দেখতে পাইনি। সেই জন্য ভাবতাম ওটা মনের ভুল। রাত দিন মৃতের সন্ধানে চিন্তা করছি, মৃতের নানা রকমের সমাধি নাড়াচাড়া করি। আমার চারধারেই যে সমাধি। এই অবস্থায় প্রেত বা ছায়া ওই ধরনের কিছু যে দেখবো কিংবা অনুভব করব, এতে আর বিচিত্র কি। যাই হোক, কাজ ছেড়ে আমি আস্তানা থেকে বাইরে বেরিয়ে এলাম। পরদিন আমাদের দেশে যেতে হবে, সেই জন্য আমার সঙ্গী জিনিসপত্র গোছাতে ব্যস্ত। আমাদের বৃদ্ধ আরব অনুচরটি তখন কোথায় জানি না। আমি আস্তানার বাইরে দাঁড়িয়ে একটা চুরুট ধরিয়ে চারধারে তাকিয়ে দেখলাম, কিন্তু সেই ঘন অন্ধকারে কিছুই চোখে পড়ল না। কেবল কিছু দূর থেকে নাইলের অস্পষ্ট কলবধ্বনি ও চারধারের অস্বস্ত ঝিল্লি রব একসঙ্গে মিশে একটি অদ্ভুত সুরের সৃষ্টি করে আমার কানে বাজতে লাগলো এবং মনকেও স্পর্শ করতে লাগলো। আমি স্তব্ধ হয়ে সেই শব্দের দিকে কান পেতে রইলাম, সম্ভবত দক্ষিণের জন্যে তন্ময় হয়ে থাকবো। হঠাৎ দেখি আমার সামনে একেবারে একটি ছায়া মূর্তি এসে দাঁড়িয়েছে। আমি সচকিত হয়ে এক পা পিছিয়ে যেতেই আমারও বিসময়ের ঘোর কাটলো। সেই মূর্তিও কথা বলে উঠল। সে মৃদু কণ্ঠে বলল, আমার সঙ্গে আসুন। তার সুরে, কথায় ও ভাবভঙ্গিতে এমন একটা গাম্ভীর্য ছিল যে সে আমাদের অনুচর হলেও তা উপেক্ষা করতে পারলাম না। কেবল বললাম, কোথায়? সে হাত বাড়িয়ে পূব দিকটা দেখিয়ে দিল। আমি নীরবে তাকে অনুসর করে চললাম। দুজনে চলেছি। আমাদের পথের এদিকে ওদিকে ভগ্ন সমাধিস্থগুলো পড়ে আছে। মাঝে মাঝে পায়ে বাধা পায়। কোনো সমাধিস্তম্ভ চূড়ায় বা আর কোথাও বসে হঠাৎ একটি পেঁচা ডেকে ওঠে। মাথার ওপর দিয়ে বাতাসকে পাখার আঘাতে বিক্ষুব্ধ করে কখনো কখনো বাদুড় উড়ে যায়। সেই ঘন অন্ধকারে সেই আচম্বিত শব্দ, সেই জনবিরল সমাধির প্রান্তর ও বৃদ্ধ অনুচরটির রহস্যপূর্ণ ব্যবহার আমাকে ক্রমেই যেন অভিভূত করে ফেলতে লাগলো। আমার মনে হতে লাগলো আমি কোন অভূতপূর্ব ঘটনা বা কোন রহস্যের সম্মুখীন হতে চলেছি। তার সঙ্গে কতক্ষণ চলেছি তা ঠিক করে বলা সম্ভব নয়, তবে দূরত্বের অনুমানে বুঝলাম আমার আস্তানা থেকে প্রায় 1 মাইল পার হয়ে এসেছি। এর মধ্যে অবশ্য আমরা কেউ কারো সঙ্গে একটিও কথা বলিনি। এক জায়গায় এসে আমার অনুচরটি হঠাৎ দাঁড়াল, তারপর বলল, অপেক্ষা করুন। আমার চোখে অন্ধকার এতক্ষণ সয়ে এসেছিল, তার উপর তিথি অনুসারে আর একটু পরেই চাঁদ উঠবে। পূর্ব আকাশের কোল একটু উজ্জ্বল হয়ে উঠেছে, তার ফলে জায়গাটার একটা অস্পষ্ট ছবি আমার চোখে ফুটল। মনে পড়ল এর আগে দিনের বেলায় এখানে একবার এসেছিলাম ও দেখলাম আমার সম্মুখে সেই জীর্ণ ফিংস, তার নিচে প্রত্নতাত্ত্বিকদের কাটা সুড়ঙ্গ ও খাদ। অনুচরটি সেখানে আমাকে রেখে সেই খাদের মধ্যে নেমে গেল। আমি দাঁড়িয়ে আছি,
দূর শৈল শিখরে কৃষ্ণপক্ষের চাঁদ উঠল। তার ম্লান আলোয় সেই নিস্তব্ধ নির্জন যায় সমাধিগুলি ও ফিলিংসটাকে এমন একটি রূপ দান করল যে আমার মনে হতে লাগল চারধার থেকে কারা যেন ধীরে ঘুম থেকে জেগে উঠেছে। চিন্তাটা মনে হতেই আমার শরীরের মধ্যে দিয়ে কেমন একটি শিহরণ বয়ে গেল। ঠিক তখনই পিছনে পায়ের শব্দ। ফিরে দেখি আমাদের অনুচরটি ফিরে আসছে। তার হাতে যেন একটি কি রয়েছে। সে কাছে আসতেই দেখি জিনিসটি কাপড়ে জড়ানো। সাধারণত ম্যামিগুলি যে ধরনের কাপড়ে জড়ানো থাকে, এই কাপড়খানাও সে ধরনের। আমার কৌতূহলের সীমা থাকলো না। সেও কোনো কথা না বলে কাল বিলম্ব না করে জিনিসটার ওপরের জড়ানো কাপড় খুলে ফেলল। ততক্ষণে চাঁদ একটু ওপরে উঠেছে। জিনিসটার কাপড়খানা সে সম্পূর্ণ খুলে দিতেই আমার কৌতূহল চরম বিস্ময়ে পরিণত হলো। দেখলাম সেটা একখানি হাত। হাতখানার গঠন এবং সুন্দর ও সরু আঙুলগুলি দেখে বুঝলাম সেটি কোনো নারীর। তার কোথাও এতটুকু বিকৃতি ঘটেনি। নখগুলি চমৎকার করে কাটা। প্রত্যেক নখের উপরে যে খুব পাতলা সোনালি পাতমোড়া রয়েছে, এগুলি পর্যন্ত জ্যোৎস্নায় ঝলমল করছে। দেখে মনে হতে লাগলো হাতখানা এই মুহূর্তে কোনো সুন্দরী নারীর দেহ থেকে কেটে আনা হয়েছে। তার ক্ষতস্থান থেকে যে দুটি হাড় বেরিয়ে আছে, চাঁদের আলো পড়ে সে দুটি আরো সাদা দেখাচ্ছে। ততক্ষণে চাঁদের আলো উজ্জ্বল ও নির্মল হয়ে উঠেছে। অনুচরটি হাতখানা আমার আর একটু কাছে আনতেই দেখলাম তার তর্জনীতে উজ্জ্বল সোনার একটি আংটি। তার উপর প্রাচীন ইঞ্জিপিয়েটার কয়েকটি শঙ্কিত অক্ষর খোদাই করা। আমার বৃদ্ধ অনুচরটির মুখের দিকে তাকিয়ে দেখলাম তার চেহারায় কেমন একটা পরিবর্তন এসেছে। তাকে আমরা আরব বলে জানতাম, কিন্তু এখন তার মুখে চোখের আরবীয় গঠনের পাশে আরেকটি অন্য ভাব ফুটে উঠে সে ভাবটিকে ম্লান করে দিয়েছে। সে পরম স্নেহ ভরে সেই হাতখানি দু হাতে তুলে ধরে বলল, এখানা ফারাও আখনাটেনের সপ্তম কন্যার দক্ষিণ হাত। আখনাটেন তার পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করে এক নতুন ধর্ম প্রবর্তন করেছিলেন। সে ধর্ম ছিল সূর্যর উপাসনা। তার মৃত্যুর পর টুটেনখামেন ফারাও হন। তিনি আখনাটেন যে ধর্ম প্রবর্তন করেছিলেন তা দেশ থেকে দূর করে দেশের যা পূর্ণ ধর্ম তা আবার প্রতিষ্ঠা করেন। তার ফলে ইজিপ্টের পুরোহিত সম্প্রদায় আবার শক্তিশালী হয়ে ওঠে। থিবিস নগরের মন্দিরের পুরোহিতগণ অবাধে ইঞ্জিপ্ট সর্বত্র কুবত্র করতে থাকে। কিন্তু ফারাও আখনাটেনের সম্পদ কন্যা ম্যাকিটেটেন তার পিতৃ ধর্ম তখনও ত্যাগ করেননি। সে ধর্মের প্রতি তার নিষ্ঠা ছিল বড় গভীর। রাজকুমারী পিতার মৃত্যুর পর এক দল সৈন্য সংগ্রহ করে থিবিসের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে, কিন্তু প্রথম যুদ্ধই তিনি নিহত হন। থিবিসের মন্দিরের পুরোহিতগণ তখন রাজকুমারী যে হাতে তাদের বিরুদ্ধে তরোয়াল ধরেছিলেন, যুদ্ধক্ষেত্রেই তার মৃতদেহ থেকে সেই দক্ষিণ হাতখানি মণিবন্ধের একটু উপরে তরোয়ার দিয়ে ছিন্ন করে এবং কয়েকটি বিষয়ে প্রক্রিয়ার সাহায্যে হাতখানি ম্যামি করে এই মন্দিরটিতে রেখে দেয়। এই নৃশংস কাজ করার উদ্দেশ্য এই ছিল যাতে কেউ আর রাজকুমারীর মতো তাদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা না করে। তাহলে তাদেরও দশা হবে রাজকুমারীর মতো। থিবিসের এই মন্দিরটাই ছিল তখন প্রধান। এখানা সেই বলে বৃদ্ধ পরম স্নেহের সঙ্গে হাতখানা একটু দোলালো। তারপর আবার বলল, এই কাহিনী আমি শুনেছি আমার পিতার মুখে। তিনি শুনেছিলেন তার পিতার কাছে। এইভাবে কাহিনীটি পুরুষ অনুক্রমে চলে আসছে। আমার পূর্বপুরুষেরা থিবিসের এই সব মন্দিরে পুরোহিত্যা করতেন।
এই হাতখানি যে কোথায় লুকোনো ছিল তারা ছাড়া সে কথা কেউ জানতো না। আমার পিতা আমাকে এর গোপন সন্ধান দিয়েছিলেন। তোমার কাছে আমি নানাভাবেই খনি, তাই আজ আমি সেই হাতখানা তোমাকে উপহার দিচ্ছি। আমি বললাম, কিন্তু হাতখানা আমায় না দিয়ে কোনো জাদুঘরে তোমার দিয়ে দেওয়া উচিত, তারা যত্নে এটাকে রক্ষা করবে। সে কঠোর স্বরে বলল, তা হতে পারে না। এই হাতের ওপর যে অভিশাপ আছে তা আজও পূর্ণ হয়নি, আর সেই অভিশাপটি পূর্ণ করার জন্যে ভাগ্য তোমাকেই নির্বাচিত করেছে। আমি চমকে উঠলাম, বললাম, অসম্ভব, আমার সঙ্গে ওর সম্পর্ক কি? আমি তো বিদেশি। সে একটু হেসে বলল, বন্ধু, নিয়তির চলাফেরা বড় বিচিত্র। আমি যা বলছি তা সত্য। রাজকুমারী ম্যাটি ট্যাটানের দেহটা ম্যামিতে পরিতন করে তার পিতা আকনাটেনের ম্যাম কাছে রাখা হয়েছে। সেটা এখন শান্তিতেই আছে। এটা পৃথিবীর নগরে নগরে তোমার সঙ্গে ঘুরে বেড়াবে। লক্ষ লক্ষ লোকের চোখে সম্মুখে প্রদর্শিত হবে। হাতখানার ওপর যে অভিশাপ আছে তা পূর্ণ হবে তোমার দ্বারাই। নিয়তির এই বিধান অসম্ভব। পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। তুমিও কোথাও শান্তিতে বাস করতে পারবে না। আজ থেকে 1 বছর পরে তোমার ভ্রমণ শুরু হবে, আর আজ থেকেই 30 বংশের পরে এক মহাযুদ্ধের শেষ ভাগে রাজকুমারী ম্যাকি টেটেনের ভগ্নপতি ফারাও টুটেন খামেনের সমাধি আর ম্যামি যে সময় আবিষ্কৃত হবে, ঠিক তার পূর্বেই রাজকুমারীর আত্মা এসে তার দক্ষিণ হাতখানা উদ্ধারের চেষ্টা করবে। হাতখানাও তখন হয়ে উঠবে জীবন্ত। যতকাল তোমার কাছে থাকবে ততকাল তোমার কোনো বিপদ আপদের ভয় থাকবে না। তুমি এখানা সযত্নে রক্ষা করবে, তাহলে এই হাতখানাও তোমাকে সকল বিপদ থেকে রক্ষা করবে। আমার কাছে শপথ করো যে হাতখানা তুমি সব সময় খুব সাবধানে রাখবে। বলতে বলতে বৃদ্ধের চোখ মুখের ভাব, গলার স্বর, দেহের ভক্তি সব বদলে গেল। আমার তখন মনে হতে লাগলো একজন ইঞ্জিনটির পুরোহিত সেই অতি প্রাচীন জীর্ণ মন্দিরের ধ্বংসাবশের উপর দাঁড়িয়ে আমাকে কঠোর স্বরে প্রতিজ্ঞাবদ্ধ হতে আজ্ঞা দিচ্ছে। সেই নিস্তব্ধ নির্জন সমাধির প্রান্তরে শান্ত বাতাসে উজ্জ্বল জ্যোৎস্নালোকে তার সেই মূর্তির সম্মুখে আমি ক্রমেই অদ্ভুত হয়ে পড়লাম। আমার ইচ্ছা শক্তি মনের মাঝে মিলিয়ে গেল। মনে হতে লাগলো আমি তার আজ্ঞাবৃহ ভৃত্য। আমার মাথা আপনা হতেই তার সম্মুখে নত হয়ে পড়ল। সে বলল, শুধু ওইটুকু প্রতিজ্ঞা যথেষ্ট নয়। এই আমরা দুজনে আমেনের জীর্ণ ভগ্ন মন্দির তলে দাঁড়িয়ে আছি। এখানে নতজানু হয়ে বসে আকাশের দিকে তোমার দক্ষিণ হাত তুলে সকলের যিনি ঈশ্বর তাকে লক্ষ্য করে শপথ করো যে তোমার কথা তুমি পালন করো। তার অনুজ্ঞা উপেক্ষা করার শক্তি তখন আমার ছিল না। আমি যথামতো তা পালন করলাম। তারপর আমি উঠে দাঁড়াতেই সে আমার হাতে রাজকুমারীর ছিন্ন হাতখানি রেখে, তারপর দুজনে পূর্বের দিক ধরে আস্তানায় ফিরে এলাম। আমার মন এক অভূতপূর্বে ভরে গেল। দেখলাম আমার সঙ্গী তখনও একইভাবে ব্যস্ত আছেন। আমি যে কাপড়ে জড়ানো একটা কিছু নিয়ে কুঠুরিতে ঢুকলাম সেদিকে তার খেয়ালই নেই। আমিও তাকে হাতখানির বিষয়ে কোনো কথা অবশ্যক বলে মনে করলাম না। হাতখানি আরেকটি কাপড়ে ভালো করে জড়িয়ে তাতে মাথা রেখে শুয়ে পড়লাম। অন্য দিনের মতো আমায় সে রাতে কিছুক্ষণ জেগে থাকতে হলো না। শোবার প্রায় কিছুক্ষণের মধ্যেই আমার চোখে তন্দ্রা নেমে এলো। আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন যথামতোই আমরা জিনিসপত্র নিয়ে আস্তানা থেকে বেরিয়ে এলাম। আমাদের বৃদ্ধ অনুচরটি স্টিমার ঘাট অবধি আমাদের সঙ্গে এলো। আমি যখন স্টিমারে উঠছি তখন সে তীক্ষ্ণ চোখে আমার চোখের দিকে তাকালো। আমার মনে হলো সেই দৃষ্টির অর্থ
তোমার শপথ পালন করো। যাই হোক, আমাদের স্ট্রিমার যথাসময়ে থিবিস ছেড়ে নাইল দিয়ে সুদূর উত্তরে সমুদ্রের দিকে চলতে আরম্ভ করলো। সেই সময়ে ফিরে দেখলাম আমাদের বৃদ্ধ অনুচরটি ঘাটের একধারে স্থির আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, যেন ছায়া মূর্তি। সেই ছায়া থিবিসের বালিয়াময় তীরভূমির সঙ্গে আমার চোখের সমুখ থেকে চিরকালের জন্য মিলিয়ে গেল। তারপর দীর্ঘ 30 বংশ কেটে গেল। এর মধ্যে আমি পৃথিবীর নগরে নগরে ভ্রমণ করেছি। কত লোক আমার সঙ্গে দেখা করতে এসেছে। আমি হাতখানাকে কখনো আমার কাছ থেকে হাত ছাড়া করিনি। সকলেই রাজকুমারী ম্যাকি ট্যাটানের সেই হাতখানিকে আমার বসবার ঘরে আমার পাশে দেখে গেছে ও তার চমৎকার কাহিনীটি মনোযোগ দিয়ে শুনে গেছে। হাতখানিও এই দীর্ঘকালের মধ্যে আমাকে কত বিপদ আপদ থেকে রক্ষা করেছে তা বলতে গেলে একখানি প্রকাণ্ড পুঁথি হয়ে যাবে। একবার এক চোর আমার ঘরে ঢুকে এক জায়গায় লুকিয়ে থাকে। তার মতলব রাত যখন গভীর হবে তখন সে আমার মূল্যবান যা কিছু তা চুরি করে পালাবে। সে রাতে তার কাজ হাসিল করবার সুযোগেরও অভাব হলো না। ঘর অন্ধকার হলো, রাতও গভীর হয়ে এলো। সে আমার সোনার ঘড়িটা সংগ্রহ করে অন্ধকারে হাতড়ে হাতড়ে টেবিলের ওপর থেকে টাকার থলিটা নিতে গিয়েই তার হাতখানা রাজকুমারীর হাতের ওপর পড়ল। তখনই সে ভয়ে আঁতকে উঠে সব ফেলে প্রাণ ভয়ে ঘর থেকে পালিয়ে গেল। আর একবার এক হোটেলে থাকবার সময় হঠাৎ সেখানে আগুন লাগে। সকলের সঙ্গে আমিও প্রাণ বাঁচাবার জন্য ছুটে পালাতে গিয়ে মনে পড়ল রাজকুমারীর হাতখানা আনা হয়নি। সেটি টেবিলে লাল মখমলের গদির উপরে রয়েছে। না আনলে পুড়ে ছাই হয়ে যাবে। কথাটা মনে হওয়া মাত্রই আমি ঘরের দিকে ফিরলাম। ঘরে এসে হাতখানা নিয়ে আবার ছুটতে ছুটতে লিফটের দিকে পৌঁছতে না পৌঁছতে ভয়ঙ্কর একটা শব্দ হলো। তাকিয়ে দেখি লিফটটা পুড়ে ছাই হয়ে নিচে পড়ে যেতে লাগলো। তার ফলে অনেকগুলি লোক জখম হলো ও প্রাণও হারালো। এরপর এক রাতে স্বয়ং রাজকুমারী এলেন ওই হাতখানি নিতে। তখন ইউরোপের মহাযুদ্ধ প্রায় শেষ হতে এসেছে। আমি ইউরোপের যে নগরে সে সময় বাস করছি মন সহ করলাম সেখানেই জীবনের শেষ পর্যন্ত সহিভাবে বাস করব। কিন্তু থিবিসের জীর্ণ ভগ্ন মন্দির দাঁড়িয়ে আমার বৃদ্ধ অনুচরটি যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা তখনও পূর্ণ হয়নি বলেই বোধহয় আমার সকল্প সফল হলো না। আমি নগরটি ছেড়ে যেতে বাধ্য হলাম। যাবার সমস্ত আয়োজন করছি, কতক জিনিসপত্রও পাঠিয়ে দিয়েছি, কতক তখনও আছে। সেগুলোর মধ্যে রাজকুমারীর হাতখানিও একটি। সত্যি কথা বলতে কি, হাতখানি নিয়ে খানিক বিব্রত হয়েছিলাম। কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম যে হাত এতকাল লোহার মতো শক্ত আর অসাড় ছিল তা বেশ কোমল হয়েছে। তার সরু সরু আঙুলগুলো সহজেই এধারে ওধারে চলাচল করা যায়। তারপর ক্রমে সমস্ত হাতখানার আকৃতিও সম্পূর্ণ বদলে গিয়ে সেখানা হয়ে উঠল জীবন্ত মানুষের হাতের মতো। সেখানার দিকে তাকিয়ে সময়ে সময়ে আমি নিজেই চমকে উঠি। মনে হয় টেবিলের ওপর লাল মখমলের গদিতে একটি সুন্দরী নারীর দক্ষিণ হাতখানি কেটে রাখা হয়েছে। একদিন সকালে উঠে রাজকুমারীর হাতের দিকে তাকিয়ে আমার বিস্ময়ের সীমা থাকলো না। দেখলাম হাতখানার আঙুলে গ্রনিতে গ্রনিতে ফোঁটা ফোঁটা তাজা রক্ত। প্রত্যেকটি আঙুলের আঘা দিয়েও রক্ত বার হচ্ছে।
এমন অলৌকিক ঘটনা আমি জীবনে কখনো দেখিনি। ভয়ে আমার মন ভরে গেল। তবুও মনকে শক্ত করার জন্য ভাবলাম ওই লাল তরল ও ঘন জিনিসটা রক্ত নাও হতে পারে, কিন্তু একজন রাসায়নিক যখন তার কয়েক বিন্দুকে নানা রকম রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে পরীক্ষা করে বললেন জিনিসটা রক্ত ছাড়া আর কিছুই না, তখন আমি স্তম্ভিত হয়ে গেলাম। 3000 বছরের পুরনো একখানি সূক্ষ্ম কঠিন ম্যামির হাত সহসা জীবন্ত হয়ে গেল। রক্তাক্ত হাতখানার দৃশ্য আমাকে এমন পীড়া দিতে লাগলো যে রাসায়নিককে বললাম, ওই হাতখানার রক্ত পড়া কি কোনোভাবেই বন্ধ করতে পারবেন না? ওটা কি আবার আগের মতো শক্ত হতে পারে না? যে রকমেই হোক ওটাকে আবার আগের মতো পরিণত করুন। চোখের সম্মুখে এই দৃশ্য বড়ই অসহ্য। তিনি বললেন, তরল গলা ও পিচের মধ্যে ডুবিয়ে দিলে হাতখানা আবার আগের মতো শক্ত ও অসাড় হতে পারে এবং ওর রক্ত পড়াও নিশ্চয়ই বন্ধ হয়ে যাবে। এছাড়া তো আর কোনো উপায় আমার জানা নেই। আমি তৎক্ষণাৎ তার প্রস্তাবে সম্মত হয়ে বললাম, অনুগ্রহ করে এই মুহূর্তে ওটা নিয়ে যান। রাসায়নিক হাতখানা নিয়ে চলে গেলেন এবং কিছুক্ষণ পরেই হাতখানা নিয়ে এসে আমাকে বললেন, দেখুন, এটা আগের মতো শক্ত ও অসাড় হয়ে গেছে, রক্ত পড়াও বন্ধ হয়েছে। কিন্তু ম্যামির হাত দিয়ে কি করে যে রক্ত পড়ে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই ব্যাপারটা নিতান্তই অভাবনীয়। এই কথাটা আমিও মনে মনে ভাবছিলাম। কাজেই তার প্রশ্নের সদুত্তর দেওয়ার আমার পক্ষে সম্ভব হয়ে উঠল না। আমি রাজকুমারীর হাতখানা হাতে নিয়ে দেখি তার কোনো জায়গা দিয়েই আর রক্ত পড়ছে না। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে হাতখানা যথাস্থানে সেই লাল মখমলের গদির ওপরে রেখে দিলাম। সারাদিন গেল, সন্ধ্যা নামে নামে। এর মধ্যে আমি এমন একটু সময় করতে পারিনি যে হাতখানার ওপরে একবার মনোযোগ দিই। অবশ্য তার দরকারও ছিল না, কেননা গলা ও পিচের কঠিন ঘন আবরণের নিচে হাতখানা আগের মতোই অসাড় হয়ে আছে বলেই আমি নিশ্চিন্ত। সেই সময় কাজের ফাঁকে একবার আমার বসবার ঘরের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ হাতখানার দিকে চোখ পড়তেই আমি চমকে উঠলাম। আমার পা দুটো আপনা আপনি গতিহীন হয়ে গেল। হৃৎপিণ্ডটা ভয়ানক তুলতে লাগলো। যে হাতখানাকে আমি অসাড় কঠিন ভেবে আমি নিশ্চিন্ত ছিলাম, আবার তার ঘৃণ আবরণ ভেদ করে তাজা রক্ত বেরিয়ে আসছে। ঘরখানা ততক্ষণে ঘনাময় সন্ধ্যার ম্লান ছায়ায় কালো হয়ে উঠেছে। কোণে কোণে অন্ধকার জমা হচ্ছে। আমি অনুভব করলাম সন্ধ্যার সেই ম্লান ছায়ায় আরও একটি ছায়া যেন কায়া মিলিয়ে বড় নিঃশব্দে ভেসে বেড়াচ্ছে। সাহসী বলে আমার খ্যাতি ছিল, কিন্তু সেদিন অন্তত কয়েক মুহূর্তের জন্য আমার মন গভীর সংখ্যায় ভরে উঠল। সৌভাগ্যবশত আমি একেবারেই চেতনা হারাইনি। পরক্ষণে আত্মস্মরণ করে মনে প্রচুর সাহস এনে হাতখানার কাছে গিয়ে পরীক্ষা করে দেখলাম। আগের চেয়েও সেটা কোমল হয়ে এসেছে, যেন ধীরে গলে যাচ্ছে। বুঝলাম আমার সকল চেষ্টায় ব্যর্থ। মনে পড়ল 30 বংশ পূর্বের নাইলের রডভূমিতে সেই সন্ধ্যা জ্যোৎস্না রাতে থিবিস নগরে আমেনের জীর্ণ মন্দিরে দাঁড়িয়ে আমার বৃদ্ধ অনুচরটির কথা। আজ থেকে 30 বংশ পরে একদিন সেই ঘণ্টি আজই এলো কি? কালসাগরের 30,000 বংশের দস্তুর ব্যবধান পার হয়ে রাজকুমারীর জীবনের পরপর হয়ে
আজই তার সূক্ষ্ম হাতখানি নিতে এলেন। কিন্তু আমি হিসেব করে দেখলাম ভবিষ্যৎবাণী পূরণের তখনও একদিন বিলম্ব। এদিকে আমিও আর সময় নষ্ট করতে পারি না। নগরে তখন পূর্ণ অরাজকতা। আমার জিনিসপত্র যা ছিল সেই দিনই সব গুছিয়ে নিলাম। তবে হাতখানার অবস্থা দেখে সেটা আর সঙ্গে নেবা হবে না ভেবে স্থির করলাম কালই আগুনে ওটা পুড়িয়ে ফেলবো। কথাটা ভাবতেই আমার মনের কোণে একটু ব্যথা বেজে উঠল। ওই হাতখানি যে আমার জীবনের এক অংশের একটি পাশ এতকাল ধরে রেখেছিল, তাকে সেখান থেকে সরিয়ে নিশ্চিন্ত করে দিতে হবে। কিন্তু তাছাড়া উপায়ই বাকি। আবার ভাবলাম ওটাকে যদি সমাধিস্থ করি, কিন্তু তারই বা সুযোগ কোথায়? আমি আর হাতখানার প্রতি মনোযোগ দিলাম না, নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। কিন্তু সে রাতে আবার এক অদ্ভুত ঘটনা ঘটল। রাত তখন গভীর, প্রায় সারা নগরী ঘুমে অচেতন। কেবল মাঝে মাঝে বিদ্রোহী সৈন্যদের উন্মত্ত উল্লাস, সঙ্গীত ও দুটি একটি বন্দুকের আওয়াজ ভেসে আসছে। সে সময় 4 জন সশস্ত্র দস্যু আমার ঘরে হানা দিল। ঘরে ঢুকে প্রথমেই তাদের চোখে পড়ল রাজকুমারীর আঙুলের সোনার আংটি। এর উপর দস্যু সর্দার ততক্ষণ রাজকুমারীর হাতখানি মখমলের চাদর থেকে ছো মেরে তুলেন, কিন্তু পরক্ষণেই দেখলাম তার হাত রক্তাক্ত হয়ে গেছে। সে সভয়ে চিৎকার করে হাতখানা টেবিলের উপর ফেলে দিয়ে সঙ্গীদের সঙ্গে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে গেল। পরদিন আমার আরো জিনিসপত্র পাঠিয়ে দিলাম। বাকি রইল কেবল রাজকুমারীর হাতখানি, কয়েকটা খালি কাঠের বাক্স ও আমার একটা বড় পোর্টমান্টো। যথারীতি দিন শেষ হয়ে নগরী প্রাসাদ শ্রেণীর মাথায় সন্ধ্যা ঘনিয়ে এলো। আর একটু পরেই সে আঁধার শেষ করে উঠল চাঁদ। আমার হাতে তখন আর কোনো কাজ নেই, মন বিষণ্ণ। কাল থেকে এই গৃহ আর ওই হাতের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমি বারবার হাতখানিকে দেখতে লাগলাম। ঘরের চিমানিতে সন্ধ্যা থেকেই আগুন চিমচিম করে জ্বলতে লাগলো। আমি তাতে আরো কাঠ দিয়ে প্রখর ও প্রদীপ করে দিলাম, যাতে রাজকুমারীর হাতখানি নিঃশব্দে পুড়ে ছাই হয়ে যায়। আকাশে তখন জ্যোৎস্নার বন্যা এসেছে, নগরীর চোখেও তন্দ্রা নেমেছে। আমার ঘরে সন্ধ্যা থেকেও কোনো আলো জ্বলেনি। খোলা জানালা, পথে জ্যোৎস্না এসে নিস্তব্ধ ঘরখানির মাঝেই ঘুমিয়ে পড়ল। এই আলো ছায়ায় আমি একা দাঁড়িয়ে। আমার বাড়ির গেটে খিলানের উপর একটা সুগন্ধ লতা লতিয়ে উঠেছে। গাছটি তখন সাদা ফুলে ফুলে ভরা। জ্যোৎস্নায় সেগুলো আরো সাদা, সুন্দর ও স্বপ্নময় বলে মনে হয়। হঠাৎ আমার মন নীল সিন্ধু পাড়ে সুদূর ইঞ্চিপিটের দিকে ছুট লাগা। চোখের সামনে ছায়ার মতো ভেসে উঠল বিশাল নাইল, তার তীর ভূমিতে প্রাম শ্রেণী, দূরে আকাশের গায়ে পিরামিড, তার উপর নির্মেঘ নীল আকাশের উজ্জ্বল চাঁদ, সব যেন নির্মল যোচনায় গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ দূরে গির্জার ঘড়িতে ঢং ঢং করে রাত 12টার ঘণ্টা বাজল। সেই শব্দে আমারও চমক ভাঙল। আমি ঘর থেকে বেরিয়ে বারান্দার দরজায় খিল আটকে আমার ঘরের দরজাটা বেশ করে এঁটে বন্ধ করে দিলাম। ওক কাঠের ভারী দরজা কাঁপে কাঁপে বসে গেল। চিমনির চুল্লিতে তখন খুব তেজে আগুন জ্বলছে। আমি সেটা আরো উস্কে দিয়ে টেবিলের কাছে সরে এসে রাজকুমারীর কোমল ও রক্তাক্ত হাতখানি 2 হাতে তুলে নিলাম। সেই সময় হাতখানির স্পর্শে আমার সারা শরীরের মধ্যে দিয়ে কেমন একটা শিহরণ খেলে গেল। সেই সঙ্গে মনে পড়ল আজই রাতে রাজকুমারী হাতখানি আমার কাছ থেকে নিতে আসবে। আমার মন আরো বিষণ্ণ হয়ে উঠল।
আমি ভগবানের কাছে প্রার্থনা করে হাতখানি প্রদীপ্ত চুল্লির ঠিক মাঝখানে ফেলে দিলাম। যে সুগন্ধি আরো মিশিয়ে হাতখানি ম্যামি করা ছিল, অগ্নির স্পর্শে তার বাসখানি সারা ঘরে ভরে গেল। আমি স্থির দৃষ্টিতে অগ্নির দিকে তাকিয়ে রইলাম। নিস্তব্ধ নির্জন ঘর, কেবল চুল্লির থেকে একটু একটু শব্দ হচ্ছে। ক্রমে হাতখানাকে নিঃশেষে জীর্ণ করে অগ্নিশিখাগুলি সাপের মতো ফনা নত করে বক্তোজ্জ্বল আঙ্গারসির ওপর দিয়ে লাফিয়ে এক এক দিকে যেন মিলিয়ে যেতে লাগলো। অবশেষে কেবল তপ্ত ও ঘাড় রক্তবর্ণ উজ্জ্বল অঙ্গারসী ছাড়া চুল্লিতে আর কিছু দেখা গেল না। আমি নিঃশ্বাস ফেলে চেয়ার থেকে উঠতেই বাইরের দরজায় প্রচণ্ড শব্দ শুনে স্থির হয়ে দাঁড়ালাম। প্রথমে মনে হলো প্রবল বাতাসে দরজায় ধাক্কা দিচ্ছে, কিন্তু পরক্ষণেই নিজের ভুল বুঝতে পারলাম। সে সময় কোথাও এতটুকু বাতাস ছিল না, সব শান্ত ও তন্দ্রাচ্ছন্ন। মনে হলো কে যেন বারান্দায় ভারী দরজাটা প্রচণ্ড ধাক্কায় খুলে ফেলল। তারপরই দেখলাম আমার ঘরের দরজাটাও হঠাৎ এক ধাক্কায় সশব্দে খুলে গেল। ভাবলাম দস্যুদল ঘরে ঢুকছে, কিন্তু তাকিয়ে দেখলাম সেখানে জনপ্রাণী নেই। কেবল খানিকটা চাঁদের আলো ঘরের মধ্যে এসে অনেকখানি আলোকিত করে তুলল। এই দৃশ্যে ভয়ে আমার হাত পা অসাড় হয়ে গেল। সেখান থেকে একেবারে গেট অবধি পরিষ্কার দেখা যেতে লাগলো। আমার এই দৃষ্টি সীমার মধ্যে কেবল গেটের খিলানের উপর জোছনা ফেলা লতাটি ছাড়া আর কিছু নেই। হঠাৎ দেখলাম সেখানে যেন স্বচ্ছ বাতাসের একটা ক্ষীণ ছায়া একটু একটু করে কায়া নিচ্ছে, যেন কোনো অসর একটু একটু করে স্পষ্ট হয়ে উঠছে। ক্রমে সেটি সেখান থেকে আমার ঘরের বারান্দার দিকে এগিয়ে আসতে লাগলো এবং সেই সঙ্গে তার কায়া আরো ভুল হতে লাগলো। শেষে সেটা যখন আমার ঘরের অন্ধকারে এসে পড়ল, তখন দেখলাম এক সুন্দরী নারী মূর্তি। তার মাথা থেকে কটি দেশ অবধি স্পষ্ট হয়ে উঠেছে। চলার বেগে তার অঙ্গ প্রত্যেকগুলি একটু একটু দুলছে। আমি মন্ত্রমুগ্ধর মতো দাঁড়িয়ে রইলাম। মূর্তিটি আরো এগিয়ে এলো। তার উজ্জ্বল আয়ত চোখ দুটি এবার আরো উজ্জ্বল হয়ে দুটি স্থির নক্ষত্রের মতো জ্বলছে। তার সারা মুখে ও দেহে ভঙ্গিমায় রাজকীয় ভাব। আমার বোধ হতে লাগলো আমি যেন 3000 বংশর আগে ইজিপ্টের এক রাজকুমারীর সম্মুখে অতি সম্ভ্রভাবে দাঁড়িয়ে আছি। রাজকুমারী ঘরখানা পার হয়ে আমার সামনে দিয়ে চুল্লিটার দিকে এগিয়ে যেতে লাগলো। এবার দেখলাম তার মাথায় উজ্জ্বল সোনার মুকুট চুলের ওপর দিয়ে কাঁধ পর্যন্ত নেমে এসেছে। তার মধ্যিখানে কপালে একটি উদ্দাত ফনা সোনার সাপ, আর তার কটি দেশ ঘিরে উজ্জ্বল রত্নভরণ ঝলমল করছে। রাজকুমারী মরাল গতিতে চুল্লির কাছে গিয়ে নত হয়ে সেই উজ্জ্বল অঙ্গারসীর মধ্যে থেকে কি যেন 2 হাতে তুলে নিলেন। তারপরই আমার দিকে ফিরে দাঁড়ালেন। তার মুখ চোখটি ও দেহখানি যেন পরম উল্লাসে দুলে উঠলেন। তার সেই উজ্জ্বল দৃষ্টি, সেই চোখ দুটি আজও আমার চিত্রাকাশে উজ্জ্বল হয়ে আছে। সেই সময়ে তার ক্ষীণ আদর দুটি কি যেন বলতে গিয়ে একবার মৃদু কম্পিত হলো। সে কথা আমার কানে পৌঁছলো না বটে, কিন্তু তার মর্ম আমার অন্তর স্পর্শ করল। বুঝলাম তিনি এই হতভাগ্যর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। আমারও মাথা আপনা হতে সম্ভ্রমে নত হয়ে এল। তারপর রাজকুমারী হাত দুখানি ধীরে লীলায়িত ভঙ্গিতে তার মাথার উপর তুলে আমার দিকে অতি ধীরে মাথা নুইয়ে আবার গর্বিতভাবে সোজা হয়ে উঠে একটু একটু করে দরজার দিকে পিছিয়ে যেতে লাগলেন। আমিও যন্ত্র চালিতর মতো ধীরে ধীরে তার সঙ্গে চললাম। ক্রমে সেই ছায়ামূর্তি ঘর থেকে বাইরে বেরিয়ে বারান্দা দিয়ে খোলা চাঁদের আলোয় ফুলের মৃদু গন্ধ ভরা শান্ত বাতাসে ভাসতে ভাসতে খিলানের দিকে পৌঁছলো। এই সময়ের মধ্যে তার দেহ একটু ক্ষীণ হয়ে এসেছিল, তখন আরো ক্ষীণ হয়ে ধীরে বাতাসে মিলিয়ে যেতে লাগলো।
কিন্তু চোখ দুটি তখনও তেমন উজ্জ্বল। ক্রমে তার সারা দেহ অদৃশ্য লোকে লীন হয়ে গেল। বাতাসে ভেসে রইল কেবল নক্ষত্রের মতো উজ্জ্বল চোখ দুটি। শেষে সে দুটিও ম্লান হয়ে রাতের আকাশে মিলিয়ে গেল। আমার চোখের সামনে ফুটে রইল কেবল সাদা স্বপ্নালস ফুলগুলি, আর মনের মধ্যে সেই জ্যোৎস্না রাতের বিচিত্র স্মৃতিখানি। আজকের মতো শেষ হলো ম্যামির জীবন্ত হাত। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পরের সপ্তাহে আবার এমন একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আসব আমি অডিও সাসপেন্স স্টোরিতে। এরকম আরও গল্প শোনার জন্য আমাদের সাথে থাকুন।